জিওটেক লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের বায়ুমণ্ডলকে নিয়ে। আজকে আমি এই অধ্যায়ের বায়ুমণ্ডলের ধারণা ও স্তরবিন্যাসকে নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা পুরোটা দেখো এবং পরবর্তী আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের সৌরজগতে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে বায়ুমণ্ডল ও প্রাণের অস্তিত্ব রয়েছে। বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বায়ুমণ্ডল। এবার আমাদের জানতে হবে বায়ুমণ্ডল কি। ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, যা চোখে দেখা যায় না, মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে চাদরের ন্যায় ঢেকে রেখেছে এবং পৃথিবীর আবর্তনের সাথে আবর্তিত হচ্ছে, তাকেই বায়ুমণ্ডল বলে। অর্থাৎ বায়ুমণ্ডল হলো পৃথিবীর চারপাশে ঘিরে থাকা একটা অদৃশ্য গ্যাসীয় আবরণ, যা প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবার আমরা জানব বায়ুমণ্ডলে কি কি উপাদান রয়েছে। বায়ুমণ্ডলে মূলত 3 প্রকার উপাদান রয়েছে: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প ও ধূলিকণা। প্রথমে গ্যাসীয় উপাদান সম্পর্কে আলোচনা করি। গ্যাসীয় উপাদানকে আবার দুটো ভাগে ভাগ করা হয়: সক্রিয় গ্যাস ও নিষ্ক্রিয় গ্যাস। বায়ুমণ্ডলে যে গ্যাস সর্বাধিক পরিমাণে রয়েছে এবং বায়ুমণ্ডলে যে গ্যাসের প্রাধান্য সর্বাধিক, তাকেই বলা হয় সক্রিয় গ্যাস। এবং বায়ুমণ্ডলে যে গ্যাসের প্রাধান্য খুবই কম এবং বায়ুমণ্ডলে খুবই কম পরিমাণে রয়েছে, সেই গ্যাসকেই বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। বায়ুমণ্ডলে সক্রিয় গ্যাসগুলি হল নাইট্রোজেন, যার পরিমাণ 78.08%। তারপরে রয়েছে অক্সিজেন, যার পরিমাণ 20.94%। তারপরে রয়েছে আর্গন, যার পরিমাণ 0.93%। এই তিনটে গ্যাস মিলে বায়ুমণ্ডলে প্রায় 99.95% দখল করে রয়েছে। বাকি কিছু সামান্য পরিমাণে, অল্প পরিমাণে কিছু নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে অন্যতম হল কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, রেডন, জেনন, ওজোন, হাইড্রোজেন, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি। এগুলি বায়ুমণ্ডলে খুবই সামান্য পরিমাণে রয়েছে। দেখো, তোমরা সকলেই জানো সক্রিয় গ্যাসগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্যাস হচ্ছে অক্সিজেন, যেটা ছাড়া আমাদের শ্বাসকার্য সম্ভব নয়। তাই জীবন ধারণের জন্য প্রাণীকুল অক্সিজেনের ওপর নির্ভরশীল। এছাড়া অক্সিজেন রাসায়নিক আবহবিকার, যেমন অক্সিডেশন তোমরা পড়েছো, এবং দহন ক্রিয়ায় সাহায্য করে। আবার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড খুব সামান্য পরিমাণ থাকলেও এর গুরুত্ব অপরিসীম, কেননা কার্বন ডাইঅক্সাইড ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। আর প্রাণীরা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপরেই নির্ভরশীল। এছাড়া রাসায়নিক আবহবিকার, কার্বনেশন ও বায়ুমণ্ডলে তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্বন ডাইঅক্সাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আলোচনা করা যাক জলীয় বাষ্প সম্পর্কে। দেখো, গ্যাসীয় উপাদানের মতো জলীয় বাষ্প বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটি নিম্ন বায়ুমণ্ডলে লক্ষ্য করা যায়। জলের গ্যাসীয় অবস্থাই হল জলীয় বাষ্প। সাধারণত সূর্যতাপে জলভাগের জল বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্পে পরিণত হয়। দেখো, সাধারণত সূর্যতাপে জলভাগের জল, অর্থাৎ নদী, নালা, খাল, বিল, পুকুর, সাগর, মহাসাগরের জল বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প সাধারণ বায়ুর তুলনায় হালকা, তাই উপরের দিকে উঠে যায় এবং উপরের দিকে উঠে গিয়ে মেঘ সৃষ্টি করে এবং সেখান থেকে বৃষ্টিপাত ঘটায়। ঋতুভেদে এই জলীয় বাষ্পের আবার তারতম্য লক্ষ্য করা যায়। যেমন নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখানকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি, কিন্তু মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার জন্য বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম। বছরের অন্যান্য ঋতুর তুলনায় আবার বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক।
জলীয় বাষ্পের গুরুত্ব বলতে গেলে জলীয় বাষ্পের জন্যই পৃথিবীতে শিশির, কুয়াশা, তুষার, মেঘ, বৃষ্টি সব কিছুই সম্ভব হয়। এছাড়া জলীয় বাষ্প পৃথিবী থেকে বিকিরিত তাপ শোষণ করে, অর্থাৎ বলা যেতে পারে বায়ুমণ্ডলকে কিছুটা উষ্ণকরণে জলীয় বাষ্প সাহায্য করে। এছাড়া জলীয় বাষ্প ছাড়া পৃথিবীতে জলচক্র সম্পন্ন হতো না। এরপর আলোচনা করব ধূলিকণাকে নিয়ে। দেখো, বায়ুমণ্ডলে ধূলিকণাও একটা গুরুত্বপূর্ণ উপাদান যা নিম্ন বায়ুস্তরে ভেসে বেড়ায়। এগুলি এতই সূক্ষ্ম যে খালি চোখে দেখা যায় না। মরু অঞ্চলে বাতাসের দ্বারা বায়ুতে ধুলোবালি উড়ে যায়। এছাড়া সমুদ্র থেকে প্রাপ্ত লবণকণা, উদ্ভিদের রেণু, কয়লার ছাই, আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত ছাই, উল্কার ধ্বংসাবশেষ প্রভৃতি সূক্ষ্ম ধূলিকণা রূপে বাতাসে ভেসে বেড়ায়। এই ধূলিকণা বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা বায়ুমণ্ডলের এই ধূলিকণাকে আশ্রয় করেই জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, ফলে মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির প্রভৃতি সম্পন্ন হয়। এছাড়া ধূলিকণা বায়ুমণ্ডলকে কিছুটা উত্তপ্ত করে এবং বায়ুমণ্ডলের ধূলিকণার উপস্থিতির জন্যই আকাশকে নীল লাগে। এছাড়া ঊষা গোধূলি সৃষ্টিতেও ধূলিকণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমাদের আলোচনার বিষয় বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। দেখো, পৃথিবীর ওপরে থাকা বায়ুমণ্ডলকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়: রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এবং উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো প্রথমে আমরা রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করব। তো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়: হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার। প্রথমে জানব হোমোস্ফিয়ার সম্পর্কে। হোমোস্ফিয়ার কথার বাংলা প্রতিশব্দ হল সমমণ্ডল। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তার লাভ করে। এখানে বায়ুমণ্ডলের গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায় সমান থাকে, তার জন্য এই স্তরটার নাম হয়েছে সমমণ্ডল। এই সমমণ্ডল ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের নিম্নাংশের কিছু অংশ নিয়ে গঠিত। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হচ্ছে, অর্থাৎ রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হচ্ছে হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ারের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিষমমণ্ডল। এটি বায়ুমণ্ডলের 90 থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বায়ুমণ্ডলের গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত একই রকম থাকে না, তাই জন্য এই স্তরকে বলা হয় হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ারকে বা বিষমমণ্ডলকে 4টে উপস্তরে ভাগ করা হয়: আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর ও হাইড্রোজেন স্তর। দেখো, আণবিক নাইট্রোজেন স্তর 90 থেকে 200 কিমি পর্যন্ত বিস্তার লাভ করেছে। পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে 1100, হিলিয়াম স্তর 1100 থেকে 3500 এবং সর্বশেষ হাইড্রোজেন স্তর 3500 থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তার লাভ করেছে। এরপর আমরা উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকে নিয়ে আলোচনা করব। দেখো, উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে মূলত 6টা স্তরে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। চলো এই সমস্ত স্তর সম্পর্কে পরপর আলোচনা করা যাক। প্রথমে ট্রপোস্ফিয়ার সম্পর্কে বলবো। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার, যেখানে আমরা বসবাস করি। গ্রিক শব্দ টপো কথার অর্থ হলো পরিবর্তন বা অশান্ত, এবং স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল। এই স্তরের বিস্তার নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার এবং গড় উচ্চতা 12 কিলোমিটার। এই স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমত বলবো, এই স্তরের মধ্যে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা প্রায় 6.4 ডিগ্রি হারে কমতে থাকে।
প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 ডিগ্রি বা 6.5 ডিগ্রি হারে কমতে থাকে। একে নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাস বলা হয়। এই জন্যই পর্বত শৃঙ্গগুলো বরফাবৃত থাকে। দেখো এখানে ছবিতে উলম্ব লাল দাগ দিয়ে উষ্ণতার হ্রাস বৃদ্ধিকে দেখানো হচ্ছে। দ্বিতীয় বৈশিষ্ট্য বলতে গেলে এই স্তরে বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান রয়েছে। তৃতীয় বৈশিষ্ট্য বলতে গেলে এই স্তরে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা সমস্ত কিছু থাকায় মেঘ, বৃষ্টিপাত, ঝড়ঝঞ্ঝা প্রভৃতি সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক ঘটনাবলীগুলি ঘটে। এই জন্য এই স্তরকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। পরের বৈশিষ্ট্য, এই স্তরের বায়ুর ঘনত্ব সর্বাধিক। এর পরের বৈশিষ্ট্য, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ। এটি ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে অবস্থিত। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ট্রপোপজ কথার অর্থ হলো ওয়্যার মিক্সিং স্টপ। এটি ট্রপোস্ফিয়ারের ওপরে অবস্থিত এমন একটি অঞ্চল যেখানে তাপমাত্রা বাড়েও না কমেও না, অপরিবর্তনশীল থাকে। এর বিস্তার প্রায় ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 1.5 থেকে 3 কিমি। নিরক্ষীয় অঞ্চলে এই ট্রপোপজের উষ্ণতা হয় -80 ডিগ্রি সেন্টিগ্রেড, মধ্য অক্ষাংশে হয় -60 ডিগ্রি এবং মেরু অঞ্চলে এই ট্রপোপজের উষ্ণতা হয় -45 ডিগ্রি। এটাই ছিল আমাদের ট্রপোস্ফিয়ার সম্পর্কে কিছু আলোচনা। এরপরে আমরা চলে যাব স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ট্রপোস্ফিয়ারের ওপরে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার। গ্রিক শব্দ স্ট্র্যাটো কথার অর্থ হলো শান্ত এবং স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল। দেখো এই স্তরে বায়ু পাতলা, শুষ্ক, অর্থাৎ বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না। তাই এই স্তরে ঝড় বৃষ্টি কিছুই হয় না। তাই এই স্তরকে বলা হয় শান্তমণ্ডল। অনেক সময় জেট বিমানগুলি এই শান্তমণ্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। দেখো এই স্তরে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমে বলতে হয় এই স্তরের মধ্য দিয়ে যত উপরের দিকে ওঠা যায় তাপমাত্রা তত বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা ট্রপোস্ফিয়ারে দেখলাম উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে যাচ্ছে, কিন্তু এই স্তরে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোচ্চ 50 কিমি উচ্চতায় এর তাপমাত্রা হয় 0 ডিগ্রির কাছাকাছি। এই স্তরের আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই স্তরের মধ্যে 20 থেকে 40 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায় বা ওজোন গ্যাসের ঘনত্ব লক্ষ্য করা যায়। তাই একে ওজোনোস্ফিয়ারও বলা হয়। তোমরা সবাই জানো এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীর জীবগুলোকে রক্ষা করে। আবার এই স্তরের মধ্যে শীতকালে আন্টার্কটিকায় মাঝে মাঝে এক প্রকার শুকতি মেঘ লক্ষ্য করা যায়, তবে এই মেঘ থেকে প্রায় বৃষ্টিপাত হয় না। এই স্তরের ঊর্ধ্বসীমা স্ট্র্যাটোপজ নামে পরিচিত। তোমরা ছবিতে স্ট্র্যাটোপজের অবস্থান দেখতে পাচ্ছ। এরপর আমরা পরের স্তর মেসোস্ফিয়ারকে নিয়ে আলোচনা করব। দেখো বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ার, যা স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। দেখো এই স্তরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা আবার কমতে থাকে এবং 80 কিমি উচ্চতায় এর তাপমাত্রা হয় প্রায় -90 ডিগ্রি সেন্টিগ্রেড। মহাকাশ থেকে আগত মহাজাগতিক বস্তু যেমন উল্কাপিণ্ড এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। এই স্তরে নকটিলুসেন্ট জাতীয় এক ধরনের মেঘ লক্ষ্য করা যায়। দেখো মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপজ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এটাই ছিল মেসোস্ফিয়ার সম্পর্কে আলোচনা। মেসোস্ফিয়ারের পরের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার।
অর্থাৎ বায়ুমণ্ডলের চতুর্থ স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, যা মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে 80 থেকে প্রায় 500 কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরের বৈশিষ্ট্যগুলো পরপর বলছি। দেখো, এই স্তরের মধ্যে যত উপরের দিকে ওঠা যায় তাপমাত্রা অতি দ্রুত বাড়তে থাকে এবং সর্বোচ্চ অংশে এর তাপমাত্রা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এরপরে বৈশিষ্ট্য বলবো, থার্মোস্ফিয়ারের নিম্নাংশ আয়নোস্ফিয়ার নামে পরিচিত। দেখো, আয়নোস্ফিয়ার কেন? অসংখ্য তড়িৎগ্রস্ত ধনাত্মক ও ঋণাত্মক আয়ন থাকার জন্যই এই থার্মোস্ফিয়ারের নিম্নাংশ আয়নোস্ফিয়ার নামে পরিচিত। বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়ে আমাদের ভূপৃষ্ঠে ফিরে আসে এবং বিভিন্ন স্থানের মধ্যে রেডিও সংযোগ কার্যকরী হয়। আবার তড়িদাহত অণুর চৌম্বক বিক্ষেপের ফলে মেরু অঞ্চলে মেরুপ্রভা সৃষ্টি হয়। তোমরা সকলেই নবম শ্রেণীতে পড়েছ। এটিকে সুমেরুতে সুমেরু প্রভা বলা হয় এবং কুমেরুতে কুমেরু প্রভা বলা হয়। এরপর আলোচনা করব এক্সোস্ফিয়ার সম্পর্কে। বায়ুমণ্ডলের পঞ্চম স্তর হলো এক্সোস্ফিয়ার, যা ভূপৃষ্ঠ থেকে 500 থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত। দেখো, এর অন্যতম বৈশিষ্ট্যগুলি হলো, এই স্তরের মধ্যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের কিছু প্রাধান্য লক্ষ্য করা যায় এবং এক্সোস্ফিয়ারের নিম্ন সীমাকে বলা হয় এক্সোবেস। এক্সোস্ফিয়ারের ওপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যা এক্সোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত এবং এটি মহাকাশে ধীরে ধীরে মিশে গেছে। এই স্তরে একটি স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয়াকারে অবস্থান করে। এগুলিকে বলা হয় ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয়। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়নকে নিয়ে।